বিয়েতে কবুল না বলায় ঠাস করে একটা চড় পড়ে আখির গালে। গালে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে সে। আশেপাশে থাকা সাক্ষীগুলো খিটখিটিয়ে হেসে উঠতেই আকাশ রাগে মুখ নিয়ে ঠোঁট জোড়ায় আঙ্গুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলে। নিজেকে আজ খুব অসহায় মনে হচ্ছে আখির। মাকে বন্দি করে রেখেই তাকে জোর করে বিয়ে করছে আকাশ চৌধুরী। মাথাটা নিচু করে রেখেই চোখের জল বিসর্জন দিচ্ছে আখি। কাজী অফিসের সকলের সামনে এভাবে থাপ্পড় খাওয়া আর তাকে নিয়ে সকলে এভাবে হেসে ওঠায়, ঘৃণা ও লজ্জা দুটোরই ছাপ আখির মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মায়ের কথা ভেবে হলেও কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল আখি। সাইন করেই শব্দ করে কেঁদে ওঠে সে। আকাশের ধমকেই কান্না স্তব্ধ হয়ে যায় আখির। এবার কান্না করছে, কিন্তু আর আওয়াজ নেই। ভেতরে ভেতরে বুকটা ফেটে যাচ্ছে আখির। আখিকে গাড়িতে উঠিয়ে আকাশ সোজা বাড়িতে নিয়ে বাবার সামনে দাঁড়ায়। বাবা, আমি বিয়ে করে ফেলেছি তোমার পছন্দ করা মেয়েকেই। তোমাকে না জানিয়ে অন্যায় করে ফেলেছি জানি। প্লিজ বাবা, ক্ষমা করে দাও। আসিফ সাহেব মুখে একটা হাসি ফুটিয়ে বলে, বিয়ে কি জোর করে করেছিস, নাকি তোদের দুজনের ইচ্ছেতে? কি বলো বাবা, আমাদের দুজনের ইচ্ছেতেই বিয়েটা হয়েছে। ও, তাহলে ঠিক আছে, আয় ভেতরে আয়। মাথা নিচু করে দাঁড়িয়ে সবকিছু শুনে যাচ্ছে আখি। তাদের ইচ্ছেতেই বিয়েটা হয়েছে এটা ভাবতেই চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে সত্যিটা, কিন্তু বলতে পারছে না, কারণ তার মা এখনো আকাশের হাতে বন্দি। ঘরে প্রবেশ করতেই আকাশ দেখে ঘরটা ফুলে ফুলে সজ্জিত। কি হলো বাবা, বাড়িটা এমন করে সাজিয়েছো যেন তুমি জানতে আমি আজ বিয়ে করছি। হুম, ফাহিম আমাকে আগেই বলেছে তোরা দুজন বিয়ে করতে যাচ্ছিস, তাই বাড়িটা হালকা সাজিয়ে নিলাম। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আকাশ ফাহিমকে এক পাশে ডেকে বলে, তুই আবার সত্যটা বলে দিসনি তো? আরে না ভাইয়া, চাচাকে কি আমি এসব বলতে যাব? বলেছি তুমি আর ভাবি বিয়ে করতে যাচ্ছ, ব্যাস। ভালো করেছিস। আর শোন, বাবা যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। বাসর ঘরে বসে আছে আখি। একটু আগে কয়েকটা মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে তাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছোট্ট একটা কাশি দিল আকাশ। মাথা নিচু করা অবস্থায় শান্তভাবে আখি বলে উঠল, আপনার কাজ শেষ? বলতে পারো। আমুকে কি ছেড়েছেন, নাকি এখনো আটকে রেখেছেন? তাকে কাজ শেষ হওয়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছি, শাশুড়ি বলে কথা। খবরদার, আপনার ওই মুখে আমুকে শাশুড়ি দাবি করবেন না। তুমি আমার বিয়ে করা স্ত্রী, সে তো আমার শাশুড়িই হয়, তাই না? আমি আপনার স্ত্রী নই, কারণ আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। আর হ্যাঁ, একদম অধিকার ফলাতে আসবেন না। আপনি যদি জোর করেন তাহলে? তাহলে কি দেহ পাবো মন পাবো না, তাই তো? আমি তোমাকে দেহের জন্য বিয়ে করিনি, বাবার কারণেই বিয়ে করেছি তোমাকে। তোমাকে আমার বাবার পছন্দ করেছে, বাবাকে খুশি করতে বিয়েটা করেছি আমি। কারণ বাবা একজন মৃত্যুর পথযাত্রী। খুব জোর 4 মাস সময় দিয়েছে ডাক্তার। এর ভেতরে বাবার সকল আবদার পূরণ করে ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবাকে সবসময় খুশি রাখবো আমি। তাই বাবাকে খুশি করতেই তোমাকে বিয়েটা করেছি আমি। যদিও তোমাদের বাড়িতে সেদিন বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তোমার মা মুখের ওপরে না বলে দিয়েছিল। সেই দিন বাবাকে বলেছিলাম যে আমি বিয়ে করলে তোমাকেই করব। বাবা বলেছিল মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাস না। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি তোমাকে রাজি করাতে। তাই বাধ্য হয়েই। আপনি জানেন বাবা কেন আপনাদের মুখের উপরে নিষেধ করেছিল? কারণ অন্য একজনের সাথে আমার বিয়ের কথাবার্তা একেবারে পাকা ছিল। আমিও তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। তাকে ছাড়া আমি নিজের জায়গায় আর কাউকেই কল্পনা করতে পারি না। সমস্যা নেই, হ্যাঁ, আমি নিজেই তোমাকে তার কাছে পৌঁছে দিব। এখন থেকে এই বাড়িতে সবকিছু তোমার ইচ্ছেতেই হবে। কিন্তু কিন্তু কি? বাবা যেই কয়দিন বেঁচে আছে, তুমি তাকে বুঝতে দিও না আমাদের মাঝে দূরত্বটা। বাবা যেন বোঝে আমরা দুজনেই খুব সুখে আছি। প্লিজ, শুধুই তো 4টা মাস। বিছানায় চুপ করে বসে আছে আখি। আকাশের কথায় কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। বাবা নামটার প্রতি যে সে ছোটবেলা থেকেই দুর্বল। জন্মের আগেই বাবাকে হারায় সে।
মাথার ওপরে বাবা নামক কোনো ছায়াই ছিল না কোনোদিন। কি হলো, চুপ করে আছো যে? আমি ভেবে নেই। যত ইচ্ছা ভাবতে পারো, কিন্তু প্লিজ আমার মৃত্যুর পথযাত্রী বাবার মনে আঘাত দিও না। বাবার কাছে আমাকে খারাপ করো না। তোমার কাছে না হয় আমি আজীবনই খারাপ থাকবো, প্লিজ। ওকে, আমি ভেবে দেখব। এখন আমার ঘুম পাচ্ছে, আপনি সোফায় গিয়ে ঘুমান। আকাশ আর কিছু না বলেই একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। শাড়িটা চেঞ্জ করে একটা টি শার্ট গায়ে শুয়ে পড়ল আঁখি। দু চোখ লেগে আসছে না কিছুতেই। মনে আসছে নানান চিন্তা। কি করবে সে? মৃত্যু পথযাত্রী একটা বাবার মনে আঘাত দিবে, নাকি আকাশের নকল বউ হয়েই অভিনয় করে যেতে হবে তাকে? কিন্তু ওদের রাফিন ওইদিকে, সে তো আমায় খুব ভালোবাসে। একজন বাবাকে খুশি রাখতে গিয়ে তার সাথে প্রতারণা করে ফেলবো না তো? তাকে বিষয়টা খুলে বলে সে কি বুঝবে, নাকি আমার আকাশের বাবার মনে কষ্ট দিয়ে তাকে ছেড়ে চলে যেতে হবে? বিয়েটা আখির ইচ্ছায় না হলেও আকাশের বাবার কথা ভেবে আকাশের সাথে 4 মাস থাকতে রাজি হয়ে যায় সে। কারণ একজন মৃত্যু পথযাত্রী বাবার মনে কষ্ট দেওয়াটা ঠিক হবে না এটা ভেবে। আখি ছোটবেলা থেকেই বাবার আদর পায়নি বলে বাবা শব্দটার প্রতি একটা দুর্বলতা আছে তার। হয়তো সেই দুর্বলতাই তাকে এখন এভাবে ধরে রেখেছে। সকালের সকল নাস্তাই তৈরি করা হয়ে গেছে, আর তা সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। আকাশই তৈরি করেছে এসব। রান্না যে তার নিজেকেই করতে হয়, কারণ বাবা বলেছিল কোনো কাজের মেয়ে রাখা হবে না এই বাসায়। যতদিন বিয়ে না করবি ততদিন এভাবে রান্না করতে হবে তোকে। সকল কিছু শেষ করে আকাশ চলে চলে যায় আখিকে ঘুম থেকে ডাকতে। ওইদিকে ফ্রেশ হয়ে রুমে বসে আছে আখি। আকাশ রুমে প্রবেশ করে দেখে আখির দিকে চোখ পড়তেই একটু থমকে যায়। কাল রাতের চাইতেও আখির চেহারায় দ্বিগুণ সৌন্দর্য ফুটে উঠেছে। অদ্ভুত এক মায়া কাজ করছে তার ওই গভীর চাহনিতে। সবচাইতে বেশি সৌন্দর্য ফুটে উঠেছে আখির ওই ঠোঁট জোড়ায়। ইচ্ছে করছে কাছে গিয়ে হাত দিয়ে আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে, কিন্তু সেটা যে সে পারবে না। কারণ সকলের কাছে এটা রিয়েল ম্যারেজ মনে হলেও তাদের দুজনের কাছে এটা কন্ট্রাক্ট ম্যারেজ, যার মেয়াদ হয়তো খুব জোরে 4 থেকে 5 মাস। কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? আখির কথায় ধ্যান ভাঙে আকাশের। আখির থেকে চোখটা সরিয়ে বলে, টেবিলে নাস্তা রেডি করা আছে, ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়েই নিয়েছি, চলুন। আখি, আমি বুঝেছি আপনি কি বলবেন। আপনার বাবা কিছুই বুঝতে পারবে না। আমি রাজি আছি আপনার বাবাকে হাসি খুশি রাখতে। আমার বাবার প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়েছেন আপনি। আপনি সবসময় আমার কাছ থেকে দূরে থাকবেন, আর রাফিনের বিষয়টা মাথায় রাখবেন। বলছি না সব কিছু তোমার ইচ্ছেতেই হবে? তাহলে ওকে, চলুন। টেবিলে বসেই নাস্তা করছে 3 জনে মিলে। তার মাঝেই আসিফ সাহেব বলে উঠলেন, বৌমা, তুমি এই বাড়িতে এসেছো মানে এই বাড়িটা সাজিয়ে রাখার দায়িত্ব এখন তোমার। ইনফ্যাক্ট এই পুরো বাড়িটাই এখন থেকে তোমার। আসিফ সাহেবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আখি। আকাশ চুপচাপ খেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখন থেকে আমি আর আকাশের হাতে রান্না খাবো না। তোমার হাতেই রান্না এখন থেকে আমার একমাত্র আহার। এবার আকাশের দিকে একটু ভুরু কুঁচকে তাকায় আখি। রান্না করবে আর সে? রান্নার রটাও সে ঠিকভাবে বোঝে না, আর সে রান্না করবে? দেখেন মিস্টার আকাশ, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তুমি না বাবাকে হাসি খুশি রাখবে বলেছ। প্রথমত আমি এইখানে থাকতে রাজি হয়েছি শুধু আপনার বাবাকে একটু সঙ্গ দিতে। দ্বিতীয়ত আমি কোনো রান্না বান্না পারি না। তাহলে তো দেখছি তুমি একেবারেই ঢ্যাঁড়স। মেয়ে হয়ে রান্না বান্না পারো না, এটা ভাবা যায়? একেবারেই পারি না তা না, আমার কিছু কিছু স্পেশাল রেসিপি আছে। কি কি? ডিম অমলেট, ডিম সেদ্ধ আর চা। খুব স্পেশাল তোমার রেসিপিগুলো। রাফিনের বাসায় গিয়ে তার বাবা মাকে কি সারা জীবন এগুলোই খাইয়ে রাখবে নাকি? সেটা পরে দেখা যাবে, পরে শিখে নেব। তুমি চাইলে এই 4 মাসে আমার কাছ থেকে সকল প্রকার রান্না শিখতে পারো।
আর বাবার চাহিদা এটাই, তোমার হাতের রান্না খাবে সে, আর তার সাথে বসে একটু গল্প করবে। জানো, আমার বাবার অনেক শখ ছিল তার একটা মেয়ে হবে, তার আশাও পূরণ হয়েছিল। আমার বয়স তখন 8 কি 9 হবে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আমার মা ও আমার 7 মাসের ছোট বোন। আমি তখন স্কুলে ছিলাম। বাবারও ক্ষতি হয়েছিল সেই দিন। কয়েকদিন বাবার সাথে হসপিটালে ছিলাম আমি। মা ও আমার বোনটাকে বাঁচানো গেল না। তারপর থেকে আমি আর বাবা খুব আদরে বড় করেছে আমায়। মায়ের অভাবটা বুঝতে দেয়নি কিছুতেই। থাক, বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। আমি শিখে নেব আপনার কাছ থেকে রান্না। আর হ্যাঁ, বিকেলে আমি আর রাফিনের সাথে দেখা করতে যাব। ও, নিশ্চয়ই এখনো আমায় ভুল বুঝে আছে। বিয়েটা হয়েছে গতকাল, আজকে গেলে বাবা বিষয়টা ভালোভাবে নেবে না। আগামীকাল যেও। কোনটাকে আপনি বিয়ে বলছেন? ওটা বিয়ে নাকি 4 মাস থেকে 5 মাস আপনার বাবার খেদমত করতে বাধ্য করা? আর আমি আজই যাব রাফিনের সাথে দেখা করতে। প্লিজ, বোঝার চেষ্টা করো। কালকে তোমার সাথে আমিও যাব। আমি নিজে রাফিনকে সবকিছু বুঝিয়ে বলবো। বিকালে বেলকনিতে বসে আছে আসিফ চৌধুরী। হাতে 2 কাপ চা নিয়ে আসিফ চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় আখি। আরে আখি মা, তুমি? ভালোই করেছো, এসো। একা একা ভালো লাগছিল না। এই নিন, আপনার জন্য চা নিয়ে এসেছি। হ্যাঁ, এই সময়টাই না আমার খুব চা ভালো লাগে। আর মেয়ের হাতের চা তো কোনো কথাই নেই। কিন্তু তোমাকে আমি এখনো মেয়ে মনে করতে পারছি না, কারণ আসার পর থেকে তুমি আমায় একবারও বাবা ডাকোনি। বাবা, বিষয়টা আবারও ভাবিয়ে তোলে আখিকে। সত্যি, সত্যি কি এই লোকটাকে সে বাবা ডাকবে, যে কিনা আমাকে নিজের মেয়ের মতো মনে করে, আমার মাঝেই নিজের মেয়েকে খুঁজে পায়? হুম, তাকে বাবাই ডাকবো, কিন্তু আকাশের সম্পর্কে নয়, অন্য একটা সম্পর্কে। কিন্তু এই সম্পর্কটার নাম কি হবে? যাই হোক, এ নিন বাবা, এবার চাটা নিন। হ্যাঁ, এবার ঠিক আছে। তোমাকে আমি সত্যি সত্যি নিজের মেয়ের মতোই ভাবি। বাবা মেয়ে মিলে অনেকক্ষণ আড্ডা দিল সেখানে। রাতের খাবার খেয়ে ঘুমানোর সময় আধা শোয়া হয়ে ভেবে যাচ্ছে আখি, এতদিন পর সে সত্যি একটা বাবাকে খুঁজে পেয়েছে। সারাদিনই খুব ভালো লেগেছে বাবার সাথে সময় কাটিয়ে, কিন্তু এই খুশিটা যে দীর্ঘ সময়ের জন্য নয়। আকাশ তখন সোফায় গভীর ঘুমে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে আখিও। কি হচ্ছে তার জীবনটা নিয়ে? কাল রাফিনের সাথে দেখা করতে যাবে আখি। রাফিন কি বলবে তখন? রাফিনের সামনে দাঁড়ানোর সাহসটা যে নেই আখির, তবুও তাকে দাঁড়াতেই হবে। রাফিনকে বিষয়টা বুঝিয়ে বলতেই হবে। নিশ্চয়ই সে বুঝবে, কারণ সে তো আমায় কখনো অবিশ্বাস করেনি। পরের দিন সকালে নাস্তা শেষে আকাশকে বলে আখি, আপনার নিশ্চয় মনে আছে আজ আমার সাথে রাফিনের সাথে দেখা করতে যাওয়ার কথা? হুম, জানি। আমি রাফিনকে বলেছি আসতে। এখানে? না, তোমাদের নাকি একটা পছন্দের জায়গা আছে সেখানে। আছে, সে আমাকে ভুল বুঝবে না তো? মনে হয় না ভুল বুঝবে। আর ভুল বুঝলেও আমি বুঝিয়ে বলবো। বিকালে বাবাকে বলে রওনা দিল আকাশ আর আখিকে নিয়ে। রাফিন হয়তো সেখানে অপেক্ষা করছে তাদের জন্য। ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছে আকাশ, আর বারবার আর চোখে তাকাচ্ছে আখির দিকে। রাফিনের সাথে দেখা করতে যাবে, মুখ ভর্তি খুশির আলো ফুটে উঠেছে তার মুখে। হালকা সাজে তার উপরে মুখের পুরোপুরি খুশির ছাপ। হালকা হাসিতে যেন কোনো এক পরীকেও হার মানাবে। নিজের স্বামীর সাথে আখি দেখা করতে যাচ্ছে তার প্রাক্তন প্রেমিকের সাথে। আখি আকাশের স্ত্রী হলেও কিছু বলার অধিকার নেই আকাশের। চুপচাপ ড্রাইভিং করছে সে, কারণ বিয়েটা যে কন্ট্রাক্ট। কাজটা নামিয়ে মাথাটা বাইরে বের করলো আখি। চলন্ত গাড়িতে বাইরের হাওয়াটা আখির মুখটা যেন ছুঁয়ে দিয়ে যাচ্ছে। খোলা চুলগুলো উড়ে এসে পড়ছে মুখের ওপর। আকাশ বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলোকে আলতো করে সরিয়ে দিতে আখির মুখ থেকে, কিন্তু সে যে চাইলেও পারবে না। সব ইচ্ছে তো আর পূরণ হওয়ার মতো নয়। হঠাৎ গাড়ি ব্রেক চাপতেই সামনের দিকে হেলে পড়ে আখি। ভাবনার সাগর থেকে উঠে আসে সে। একটু অবাক হয়ে আকাশের দিকে তাকায়। এভাবে কেউ গাড়ি থামায় নাকি?
আকাশ ঠোঁটে একটা হাসি ফুটিয়ে বলে ওঠে, ওই যে রাফিন। রাফিনকে দেখেই আখি রাগী চেহারাটা হাস্য উজ্জ্বলে ভেসে ওঠে। মুখে একটা হাসি ফুটিয়ে নেমে পড়ে গাড়ি থেকে। আখিকে দেখেই উঠে দাঁড়ায় রাফিন। হাত দুটো সামনের দিকে বাড়াতেই আখি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে ধরে রাফিনকে। জড়িয়ে ধরে আছে একে অপরকে। আকাশ গাড়িতেই বসা। আখি হাতের ইশারায় তাকে ডাকে নিজের স্ত্রীকে অন্যের সাথে। এভাবে সহ্য করতে না পারলেও মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে এগিয়ে যায় আকাশ। গোল টেবিলে তিনজন তিনটা চেয়ারে বসা। এর মাঝে আখি ও রাফিন একে অপরের কাছাকাছি। আকাশ একটু দূরে বসা। তাদের একে অপরের ঘষাঘষি দেখে একটু বিরক্ত নিয়েই বসা থেকে দাঁড়িয়ে যায় আকাশ। এ কি, কোথায় যাচ্ছেন আপনি? আকাশের দিকে তাকিয়ে কথাটা বলল আখি। তোমরা কথা বলো, আমি এই তো সামনেই আছি। আচ্ছা ঠিক আছে। আকাশ সেখান থেকে চলে যাওয়ার পর রাফিনের কাছ থেকে একটু সরে বসে আখি। কি হলো, এভাবে দূরে চলে যাচ্ছ কেন? দেখো রাফিন, আকাশ বেচারার গায়ে একটু হিট লেগেছে। ও, তার মানে আকাশকে দেখানোর জন্য এতক্ষণ এভাবে ঘষে বসেছিলে? হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পেরেছো। বাই দ্য ওয়ে, তুমি আমাকে অবিশ্বাস করছো না তো? না, অবিশ্বাস করব কেন? তার সাথে দূরেই তো থাকছো, সেটা কোনো ব্যাপার না। মানে? আরে, আমার সোনাটা, রাগ করো না, একটু মজা করলাম আর কি। ওফ রাফিন, তুমিও না। প্রায় সন্ধে অবধি গাড়িতে বসে আছে আকাশ। রাফিন আর আখি সেই কখন থেকে রেস্টুরেন্টে ঢুকলো, আর কোনো হিসাবই নেই। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছে দুজন। রাফিনের হাতটা জড়িয়ে ধরে আছে আখি। গাড়িতে এসে বসলো আখি। রাফিন হালকা বুঝ ঝুঁকে বলল, সাবধানে যেও। আর এই যে ভাই, গাড়ি একটু সাবধানে চালাবেন, ওকে? হ্যাঁ ভাই, খুব সাবধানে নিয়ে যাব, ঠিক আছে? আমি তো ড্রাইভার, তাই না? এটা বলেই গাড়ি স্টার্ট দিল আকাশ। গাড়ি চলছে আলো অন্ধকার মিশ্রিত একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে। রাফিন তোমাকে খুব স্পেশাল একটা সময় উপহার দিয়েছে, তাই না? হ্যাঁ, রাফিনের সাথে কাটানো আমার প্রতিটা সময়ই স্পেশাল। রাফিনের সম্পর্কে আমি যেমনটা ভেবেছিলাম, রাফিন কিন্তু তার চাইতে অনেক ব্যতিক্রম। যেমন? ভেবেছিলাম রাফিন তোমার সাথে রাগারাগি করবে অথবা অভিমান করবে, আর আমি নিজে গিয়ে তাকে বুঝিয়ে বলবো। কিন্তু কোনো কথাবার্তা ছাড়াই সে তোমাকে মেনে নিল। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার। হজম না হওয়ার কি আছে? আমি জানতাম রাফিন আমাকে অবিশ্বাস করবে না। সে অনেক ভালোবাসে আমায়। অতি জিনিসটা খুবই ভয়ঙ্কর। মানে? আর কোনো কথা না বলে গাড়ি আপন গতিতে চালিয়ে যাচ্ছে আকাশ। দুজনের মাঝেই ফিনফিনে নীরবতা। মনে হচ্ছে একটা স্তব্ধ গাড়ি চলছে রাস্তার মাঝে। বাড়িতে এসে ভেতরে প্রবেশ করতেই আসিফ সাহেব বলে ওঠেন, তোদের না সন্ধ্যার আগে বাসায় ফেরার কথা? পাশ থেকে আখি বলে ওঠে, আর বলবেন না বাবা, আমি কত করে আপনার ছেলেকে বললাম বাড়ি চলো বাড়ি চলো, বাবা একা। আপনার ছেলে তো শুনলই না, তার জন্যই তো এত দেরি হলো। দেখলি আকাশ, বাবার জন্য তোর কোনো চিন্তা না থাকলেও আমার মেয়েটা কত চিন্তা আমার জন্য। হ্যাঁ, এখন আমার থেকে সেই বেশি আপন হয়ে গেল, তাই না? অবশ্যই। তুই কে? তোকে আমি চিনি না। আমার মেয়েটা আমার কাছে থাকলেই হবে। আচ্ছা, তোমরা থাকো বাপ মেয়ে মিলে, আমি গেলাম। আসিফ চৌধুরী হাসিতে হেসে ওঠে আখিও। রাতের খাবার আখি তৈরি করার কথা থাকলেও আকাশ চুপি চুপি রান্না করে দিয়ে আসলো আখিকে। কিচ্ছু করার নেই, আখি যে রান্নায় একেবারে ঢ্যাঁড়স। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। আসিফ চৌধুরী বলে ওঠে, খাবারটা তো দারুণ, বৌমার হাতে জাদু আছে মানতে হবে। ওইদিকে আকাশ বিড়বিড় করে বলে যাচ্ছে, জীবনে যতদিন রান্না করলাম একদিনও আমার রান্নার প্রশংসা করতে শুনিনি। আর আজ? যাই হোক, খাবারের প্রশংসা তো হলো, হোক সেটা অন্য নামে। খাবার শেষে রাতে ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে তারা ভরা আকাশটার দিকে তাকিয়ে। তার ভালোবাসা নামক তারাটা যেন ওই হাজারো তারার মাঝে হারিয়ে গেছে। ছোটবেলা থেকেই কোনো প্রেম করেনি আকাশ, কারণ বিয়ের পর তার স্ত্রীকে সকল ভালোবাসায় ভরিয়ে দেবে এই ভেবে। কিন্তু নিয়তি তাকে আজ এনে দাঁড় করিয়েছে এক ভিন্ন জায়গায়। পেছন থেকে আসিফ চৌধুরী কাঁধে হাত রাখতেই পেছনে ঘুরে দাঁড়ায় আকাশ। বাবা তুমি?
কিছু বলবে? না, ভাবলাম তোর সাথে একটু ছাদে হাঁটাহাঁটি করি তাই এলাম। তোর কোনো প্রবলেম নেই তো? আরে না বাবা, আমার আবার কিসের প্রবলেম থাকবে? ছাদে হাঁটাহাঁটি করছে বাপ ছেলে দুজন। আকাশের মনে জেগে উঠেছে নানান চিন্তা। হয়তো আর বেশি দিন এভাবে বাবার সাথে সময় কাটাতে পারবে না সে। আকাশ। হ্যাঁ বাবা, বলো। তোদের সাথে আমার সময়টা খুব ভালোই কাটছে রে। না জানি কদিন এই সুখ আমার কপালে সইবে। আর হ্যাঁ, ডাক্তার সেদিন কি বলেছিল? তুই তো আমাকে বলবি বলে আর বলিসনি। আমি কি আরো অনেকদিন বেঁচে থাকতে পারবো তোদের মাঝে? হ্যাঁ বাবা, তুমি আরো অনেক দিন বেঁচে থাকবে আমাদের মাঝে। ডাক্তার বলেছে তোমার রিপোর্ট নর্মাল। কথাটা বলে একটু আড়ালে চোখের পানি মুছে নিল আকাশ। সে যে তাকে তার কঠিন রোগের কথা জানাতেই চায় না। আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। মাঝে মাঝে কেন জানি মনে হয় আমি এক্ষুনি মারা যাব। এমন করে বলো না বাবা। তুমি আরো 2 বছর বেঁচে থাকবে আমাদের মাঝে। রুমে এসে দেখে আখি বসে বসে ফোন টিপছে। মুখে একরাশ হাসি জড়িয়ে আছে। বুঝতে বাকি নেই হয়তো রাফিনের সাথে চ্যাটিং করছে। সোফায় গিয়ে শুয়ে পড়ল আকাশ। আধা ঘন্টা পর ফোনটা বেজে উঠল আখির। রাফিন ফোন দিয়েছে। কি হলো? ফোন দিয়েছো কেন? কেন, কি হয়েছে? ঘুমাবো এখন। আমার তো একদমই ঘুম আসছে না। ঘুম পাড়িয়ে দাও না। তুমি কি শিশু নাকি যে তোমাকে এখন আমি ঘুম পাড়ানোর গান শোনাবো? তোমার ওই আকাশ ভিলেনটা কোথায়? সে ঘুমিয়ে পড়েছে অনেক আগে। শোনো না, কি বলবে তাড়াতাড়ি বলো। ভীষণ ঘুম পাচ্ছে। এটা বলেই মুখে হাত দিয়ে লম্বা একটা হাই তুলে নিল আখি। তোমার একটা নোট ভিডিও দাও না প্লিজ। না করো না। কি? আচ্ছা, ভিডিও লাগবে না, আপাতত একটা নোট পিক দাও। যদি আমায় ভালোবাসো তাহলে। এবার নিশ্চয় না বলবে না? হোয়াট? এসব কি বলছো তুমি রাফিন? নুডপিক মানে? তোমার মাথা ঠিক আছে তো? তুমি তো এমন ছিলে না রাফিন তাহলে। আরে, সব বিষয় এত সিরিয়াস ভাবে নাও কেন? আমি তো একটু ফান করছিলাম। ফানের ক্ষেত্রেও একটা লিমিট থাকা দরকার রাফিন। আরে আরে বেবি, রাগ করছো কেন? সরি সরি, আর কখনো এমন মজা করব না। এবার খুশি তো? হুম। তুমি এমনিতেই আগের থেকে অনেক ফাজিল হয়ে গেছো রাফিন। আরে বাবা, বললাম তো সরি। 1 সরি, 2 সরি, 3 সরি। এবার হলো তো নাকি? তোমাকে ওখানে এসে সরি বলতে হবে? না থাক, আর বলতে হবে না। আমি এখন ঘুমাবো, রাখছি। আরে আরে আরে, হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিয়ে অফ করে শুয়ে পড়ে আখি। আকাশের দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে। সকালে ঘুমো ঘুমো চোখে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো আখি। ফ্রেশ হয়ে বেরিয়ে আকাশকে খুঁজতে থাকে সে। হয়তো কিচেনে আছে। কিচেনের সামনে গিয়ে দেখে আকাশ সকালের নাস্তা তৈরি করছে। আখি দেখে একটা মুচকি হাসি দিল সে। দরজায় হেলান দিয়ে বলে ওঠে আখি, বাহ, আপনার কপালে যেই থাকুক না কেন সে কিন্তু একদিক দিয়ে বেশ হ্যাপি থাকবে। কি করে বুঝলে? বরের হাতে রান্না খাওয়া কয়জনের ভাগ্যেই বা জোটে? স্বামীর হাতে রান্না খাওয়াটাকে ভাগ্য বলে না। নিজ হাতে সংসারটাকে গুছিয়ে সবকিছু নিজে সামলিয়ে রাখাই ভাগ্যবতী মেয়েদের প্রধান বৈশিষ্ট্য। তা বুঝলাম, কিন্তু পরিস্থিতি সামলাতে সবকিছুই করতে হয়। তোমার মতো ঢ্যাঁড়স হলে কি আর চলবে? আচ্ছা, ছেলেদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন? মোটামুটি। রাফিনের সম্পর্কে আপনার ধারণাটা কেমন? সেটা আমি তোমাকে কালই বলেছি। কিন্তু আর সেটা আমার থেকে তুমিই ভালো জানবে। নাস্তা সব রেডি। আমি যাচ্ছি, তুমি এগুলো টেবিলে নিয়ে এসো। বাবা যেন সব তুমিই করেছো। সকালের নাস্তা শেষে ছাদে যাই রাখি। বেশ সুন্দর ছাদটা। সূর্যের মিটি মিষ্টি রোদ চোখে এসে পড়তেই তার হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছে আখি। বেশ সুন্দর প্রকৃতির সাজটা। সূর্যের হলুদ মিষ্টি রোদটা যেখানেই পড়েছে সেখানেই এক অদ্ভুত সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। সাজিয়ে তুলছে প্রকৃতিকে। কিন্তু এই প্রকৃতি সৌন্দর্যটা যদি ছোঁয়া যেত, হয়তো আঁখি আঁকড়ে ধরে মিশিয়ে নিত নিজের সাথে। যেন সে নিজেও প্রকৃতির মতো সৌন্দর্যে ভরে উঠবে। বেশ ভালোই লাগছে তার এই সুন্দর মনোরম পরিবেশটা। সকালে অফিসে চলে গেল আকাশ।
আসিফ চৌধুরী সোফায় বসে দৈনিক পত্রিকায় চোখ বুলাচ্ছে। এক হাতে চশমাটা ঠিক করে পত্রিকাটা উঁচু করে ধরতেই আঁখি এসে বলে ওঠে, বাবা, এই নাও চা। একটা হাসি দিয়ে আসিফ সাহেব বলে ওঠে, ধন্যবাদ মা। বাবা, কি করছেন? এই যে পত্রিকা পড়ছি। তুমি কি এখন খুব ব্যস্ত? না বাবা। তাহলে পত্রিকাটা একটু পড়ো তো মা। চোখে আগের মতো আর পরিষ্কার দেখতে পায় না। একটা সময় ছিল যখন চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পেতাম। সন্ধ্যায় আসিফ সাহেব ও আঁখি দুজনে মিলে জমিয়েছে এক দাবা খেলার আসর। আসিফ সাহেব দাবার একজন ভালো খেলোয়াড়, আঁখিও কিন্তু কম না, বেশ জমে উঠেছে খেলাটা। আকাশ ভেতরে প্রবেশ করেই দেখে দুজন খুব মনোযোগ দিয়ে দাবা খেলায় মগ্ন। আকাশ আসিফ সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবা, ডিস্টার্ব করবে না এখানে, যাও গিয়ে নিজের কাজে মন দাও। আকাশ সোজা রুমে চলে গেল। বাবাকে ডাকলেও এখন আর কোনো লাভ হবে না, কারণ একটা মেয়ে পেয়ে গেছে, তাই এখন আমি নিজেই তুচ্ছ। রাতে রাফিনের ফোন আসায় খুশিতে গদগদ করে ওঠে আঁখি। হ্যাঁ রাফিন, বলো। আশা করি কালকের মতো ফাজলামোটা করবে না। আরে না, শোনো, একটা কথা আছে। কি? কালকে আমাদের তোমাকে ফিরে পাওয়ার খুশিতে একটা পার্টি দিচ্ছি। কি বলো, কখন? কালকে সন্ধ্যায়। তুমি আগেই রেডি হয়ে চলে এসো। কাল সন্ধ্যার আগে দেখবে আমি তোমার কাছে এসে হাজির। ফোনটা কেটে দিয়ে খুশিতে নেচে ওঠে আঁখি। পার্টি আবার তাকে উদ্দেশ্য করে? বাড়িতে থাকলে তো মা যেতেই দিত না, কিন্তু এখানে কোনো বাধা নেই। কে ফোন করেছিল? রাফিন। কাল নাকি পার্টি দিচ্ছে, সন্ধ্যার আগেই যেতে বলেছে আমায়। আমি কি যাব তোমার সাথে? হ্যাঁ, যেতে পারো, কোনো সমস্যা নেই। আকাশ একটু বিড়বিড় করে ওঠে, সমস্যা থাকলেও যে আমায় যেতে হবে। পরের দিন বিকালে গাড়ি নিয়ে রওনা দিল দুজন। সন্ধ্যার আগে দুজনে গিয়ে পৌঁছে যায় সেখানে। কিছুক্ষণ পর পার্টি শুরু হয়ে গেছে। রাফিন সকলের সামনে পরিচয় করিয়ে দিল আখিকে। আকাশ সকলের ভিড়ের মাঝেই মিশে গেছে। পার্টিতে আখি ও রাফিন একে অপরকে ঘেঁষাঘেঁষি দেখে সেখান থেকে বাইরে চলে গেল আকাশ। একটা অট্টহাসিতে মেতে ওঠে দুজন। বেশ কিছুক্ষণ বাইরে থেকে আবারও ভেতরে চলে গেল আকাশ। দেখে রাফিন আখিকে কি বিষয় নিয়ে যেন জোর করছে। একটু সামনে গিয়ে দেখে রাফিন আখিকে ড্রিঙ্ক করানোর জন্য চেষ্টা করছে, আর আখি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আকাশ দ্রুত পায়ে সেখানে হেঁটে গিয়ে আখির হাতটা ধরে রাফিনের দিকে চেয়ে বলে উঠল, কাউকে জোরপূর্বক কিছু খাওয়ানো ঠিক না। আখির হাতটা ধরে টেনে সেখান থেকে বের করে নিয়ে যায় আকাশ। আখি হা করে চেয়ে আছে আকাশের দিকে। রাফিনের এক হুঙ্কারে স্তব্ধ হয়ে যায় সবাই। গাড়ি ড্রাইভিং করছে আকাশ। পাশেই আখি বসে লুচির মতো করে ফুলছে। এটা কি হলো? কোনটা? এভাবে সকলের সামনে দিয়ে টেনে নিয়ে আসার মানেটা কি? এনেছি, কারণ আছে। কি কারণ? আর সেখানে আপনার সমস্যাটা কি? আমার যা ইচ্ছা তাই করব, আপনার কি প্রবলেম? দেখো আখি, তুমি একজনের স্ত্রী হয়ে অপর একটা ছেলের সাথে যা খুশি তাই করতে পারো না। যদি এসব করা খুব বেশি প্রয়োজন হয়, তাহলে আমার থেকে যখন আলাদা হয়ে যাবে তখন করো, ওকে? আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলেছেন। রাফিন মোটেও এমন ছেলে না। কোনো আজে বাজে কথা বলবেন না তাকে নিয়ে। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। আর কিছু না বলে ড্রাইভিং করে যাচ্ছে আকাশ। কারণ কথা বললে কথা বাড়বে, এটাই স্বাভাবিক। কয়েকটা দিন পর, দেখো আখি, আমি আবার পার্টির আয়োজন করার উদ্দেশ্যে, এটাই আগের পার্টিতে এমন হওয়ার কারণে। আমি চাই না এবারও তুমি আকাশকে নিয়ে এসে আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করো। আরে রাফিন, তুমি একদম চিন্তা করো না। এমনভাবে বলেছি ওরা লজ্জা থাকলে আমাদের সাথে কোথাও যাবে না। বেবি, আমি তো ওটাই চাই। কি বলছো বিড়বিড় করে? বলছিলাম, কালকের পার্টিটা একটু স্পেশাল হতে চলেছে। তুমি আকাশকে না বলেই চলে এসো। খুব সুন্দর একটা সময় উপহার দেব তোমাকে। স্বামীকে রেখে প্রাক্তন প্রেমিকের সাথে পার্টিতে যাওয়া, বিষয়টা এতটাও বিবেচনা করল না আখি। হাজার হলেও স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়াটা জরুরি, কিন্তু বিষয়টাকেও এত জরুরি মনে করছে না আখি। কারণ আকাশকে তো সে স্বামী হিসাবে মানেই না, আবার অনুমতি? পরের দিন দুপুরে আসিফ চৌধুরীর কাছে বলল সন্ধ্যায় একটু বাইরে যাবে, তার কলেজ বান্ধবীদের সাথে দেখা করতে।
আসিফ চৌধুরীও বলে ওঠে, সমস্যা নেই, কিন্তু আকাশকে বলে গেলে ভালো হয় না? না বাবা, ওখানে শুধু আমরা মেয়ে ফ্রেন্ডই, আকাশ যাওয়ার দরকার নেই। তাকে বললে তো সে অনুমতি দিবেই না। সে অনুমতি দিতে হবে না, আমি দিচ্ছি অনুমতি, কিন্তু সাবধানে যাবে, ওকে? হ্যাঁ বাবা। সন্ধ্যায় আকাশ বাড়ি ফেরার আগেই আখি বের হয় পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে। ওইদিকে রাফিন অপেক্ষা করছে আখির জন্য। রাফিনের কাছে এগিয়ে যায় আখি। হাই বেবি, তুমি এসে গেছো? আকাশ আসেনি তো? না রাফিন, আকাশ এই বিষয়ে জানেও না। গুড বেবি, কিন্তু এইসব কি পরে এসেছো পার্টিতে? পার্টিতে কেউ এইসব ড্রেস পরে? তো কি পরবো? ওইসব ছোট ড্রেস? হ্যাঁ, ইম্পসিবল, আমার ওইসব পরার কোনো অভ্যাস নেই। পড়তে পড়তেই তো অভ্যাস হয়ে যাবে নাকি? আমি ওইসব পড়তে পারবো না। আচ্ছা, কি আর করার, আসো। আখি ভেতরে গিয়ে দেখে আজকের পার্টিটা আরো ঝকমকপূর্ণ, কিন্তু আগের তুলনায় লোকজন একেবারেই কম। যাক, ভালোই হলো, বেশি লোকজনও আবার আখির ভালো লাগে না, এতে আরো ঝামেলা বাড়ে। পার্টি শুরু হলো অনেক আগেই। নতুন নতুন কাপল দেখা যাচ্ছে আজ, একে অপরের সাথে নাচানাচিতে মগ্ন সকলেই কাপল। রাফিন একটা ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে নাচতে নাচতে আখির হাতটা ধরে নিজের সাথে মিশিয়ে বলে, সবাই তো পার্টিতে এনজয় করছে, আমরা কেন বসে আছি বেবি? রাফিনের সাথে তাল মিলাচ্ছে আখিও। পার্টি চললো অনেকক্ষণ ধরে, অনেকেই চলে গেছে। আখি বলে, আচ্ছা বেবি, আমার এখন যেতে হবে, আজ তো একটু বেশিই করলাম। কি বেশি করলাম? এখনো তো কিছুই করিনি। আচ্ছা বেবি, টয়লেটটা কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে। আখি বেরিয়ে এসে দেখে একটা মেয়ে তার কাছ থেকে বিদায় বিদায় নিয়ে যাচ্ছে। এটা কোনো ব্যাপার না। অবাক হওয়ার বিষয় হলো মেয়েটাকে জড়িয়ে ধরে লিপ কিস করছে রাফিন। রাফিন! হুংকারজনিত একটা আওয়াজ দিয়ে বলে ওঠে রাফিন। রাফিন একটা মুচকি হাসিতে মেয়েকে বিদায় দিয়ে আখির কাছে এলো। মেয়েটা কে রাফিন? ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? এটা আবার কেমন ফ্রেন্ড? বিদায় দেওয়ার সময় লিপ কিস দিতে হয়? বাদ দাও বেবি, অনেক রাত হয়েছে, আমি আসি, তোমার সাথে কাল কথা বলবো আমি। পেছন থেকে রাফিন হাতটা চেপে ধরে টান দেয় আখিকে। ওফ বেবি, কোথায় যাচ্ছ? ও রাফিন, ছাড়ো তো, বাসায় যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি এভাবে চলে গেলে আমি কি শুধু শুধু এতগুলো টাকা লস দিলাম? এর বিনিময়ে আমারও তো কিছু পাওনা থাকতে পারে, তাই না? মানে, কি বলছো তুমি? সেটা আমার বলতে হবে না। হোপ তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। দেখো রাফিন, সবসময় ফাজলামি ভালো লাগে না, ক্লিয়ার করে বলো তুমি কি চাইছো। ওকে, একেবারে ক্লিয়ার করে বলছি, তোমাকে আজকে রাতের জন্য আমার রক্ষিতা হতে হবে। হোয়াট? রাফিন, যথেষ্ট হয়েছে। এখানে তো কিছুই হয়নি বেবি। কি করছো রাফিন? রাফিন, ছাড়ো বলছি। ঠাস। তুমি এত নোংরা জানলে আমি কখনোই তোমার সাথে রিলেশন করতাম না, বিয়ের জন্য তো রাজি হতামই না। তুমি আমায় তুই আমায় থাপ্পড় মারলি? রাফিনকে থাপ্পড় মারলি তুই? এর মাসুল তোকে আজ এই মুহূর্তে দিতে হবে। ভালোই ভালোই বলেছিলাম, কাজ হয়নি তাই না? আর তোকে কে বিয়ে করছে? অন্য একটা ছেলের সাথে রাতের পর রাত থেকেছিস। আরে, বাসি খাবার তো আমি ছুঁয়েও দেখি না, কিন্তু তোর মতো বাসি খাবারটা একটু টেস্ট করতে ইচ্ছে করেছিল, তাই দুইবার পার্টি দিয়েছি। প্রথমবার তো আকাশ এসে ঝামেলা করে দিল, এখন ডাক্তার হিরোকে। এই খান এইখানে আসার আগেই কোনো লোক, এখানে আশেপাশে এখন কোথাও কোনো লোক নেই তোকে বাঁচানোর মতো। শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি তোকে, কেউ বাঁচাতে আসবে না। ভালোভাবে বলেছিলাম, শুনিসনি। এখন দেখ রাফিনকে থাপ্পড় দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। হাহা। রাফিন একটা হাসি দিয়ে গায়ের জামাটা খুলতে খুলতে এগিয়ে যাচ্ছে আখির দিকে। এক হাত সামনে দিয়ে রাফিনকে থামানোর চেষ্টা করে এক পা করে পিছাচ্ছে আখি। ছি ছি ছোট, দাদার সামনে এইসব করতে বুঝি লজ্জা করে না তোর? এই জন্যই কি তোকে কোলে পিঠে করে মানুষ করলাম? এই দিনটি দেখার জন্যই কি তোকে বড় করলাম? ছি ছি ছোট। পেছন থেকে কারোর গলার আওয়াজ শুনে একটু চমকে ওঠে রাফিন। ছোট? দাদা? আমার তো কোনো ভাই নেই তাহলে?
আবার বলছে কোলে পিঠে করে মানুষ করলো। পেছনে তাকিয়ে দেখে কেউ একজন, মিটিমিটি আলোয়, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না তার। একটা প্রশ্ন ছুড়ে দেয় রাফিন, কে রে তুই? তোর দাদা, চিনতে পারছিস না? দেখ, যা বলবি সোজাসুজি বল। আমার সময় নষ্ট করলে আমি তোর জীবন নষ্ট করে দেব। আমায় মারবি তুই? তোর দাদাকে মারবি? খুব বড় হয়ে গেছিস না রে? আকাশ, দেখ, ভালোই ভালোই চলে যা বলছি। এটা আমার আর আখির পার্সোনাল বিষয়। ওহ রাফিন, তোকে আমি কি বলেছিলাম সেই দিন? কাউকে জোর করবি না। আর ও এখনো তোর হয়নি। ও এই মুহূর্তেও আমার স্ত্রী। দেখ আকাশ, আমি চাই না তোর সাথে নতুন করে কোনো শত্রুতা হোক। আর তুই তো 4 মাস পরে ওকে এমনিতেই ছেড়ে দিবি তাহলে? যখন আমি জানতে পারলাম আখির বয়ফ্রেন্ড তুই, তখন আমার বোঝা হয়ে গিয়েছিল আখি কত একজন ভালো মানুষ বেছে নিয়েছে। তোর পেছনে সারাক্ষণই আমার লোক চলাফেরা করে। তোর পাস্ট টু লাস্ট সকল ডিটেলস আমার কাছে আছে। আমি আখিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বেচারি বুঝতে চায়নি। কেন চায়নি জানিস? তোকে ভালোবাসে বলে, বিশ্বাস করে বলে। আর তুই সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি। এত কাহিনী করিস না আকাশ, পারলে এবার এখান থেকে জ্যান্ত বের হয়ে দেখা। রাফিনের ইশারায় কয়েকজন লোক এসে আকাশের চারপাশটা ঘিরে ধরলো। আকাশ একটা মুচকি হাসি দিয়ে জামার হাতা ফোল্ড করতে করতে বলে, মনে আছে সেই কলেজ লাইফে একবার করেছিলাম, তাও তোর সাথে, যার কারণে প্রিন্সিপাল আমাদের কলেজ থেকে বের করে দিতে চেয়েছিল। তারপর আর কখনো করা হয়নি। এখন মনে হচ্ছে আবার করতে হবে। আকাশ সকলের মাঝখান থেকে হেঁটে এসে আখির হাতটা ধরে সোজা বের হয়ে যাচ্ছে। পেছন থেকে রাফিনের লোকগুলোর উদ্দেশ্য করে বলে ওঠে, ওই শালা হিরোগিরি দেখাচ্ছে, আর তোরা চেয়ে চেয়ে দেখছিস। আকাশ একটু থেমে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, ও এখনো বিষয়টা বুঝতে পারছে না, বুঝিয়ে দিয়ে তারপর আসো। চোখে একটা সানগ্লাস লাগিয়ে আখির হাতটা ধরে সেখান থেকে বের হয়ে আসে আকাশ। গাড়িতে উঠে আখিকে নিয়ে চলে যাচ্ছে সে। আখি আজ কোনো উত্তর করছে না, চুপচাপ বসে আছে গাড়িতে। নীরবতা ভেঙে আকাশ বলে ওঠে, তোমায় স্বাধীনতা দেওয়ার অর্থ এই নয় যে কাউকে বলা ছাড়া নিজের ইচ্ছে মতো কোনো ফাঁদে গিয়ে পা দেবে। রাফিনের সাথে থাকা লোকগুলো আমারই লোক। কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে আছো আখি? হঠাৎ গাড়ি ব্রেক চাপায়, চমকে ওঠে আখি। সামনে তাকিয়ে দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে, রাস্তা আটকে রেখেছে তাদের। কিন্তু এরা কারা? গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে গাড়ি ছেড়ে চলে আসে আকাশ। আখি ধীরে ধীরে ঘরের দিকে আসছে। আকাশের অবাধ্য হলেও ঘরে আসতে কেমন যেন একটা নার্ভাস ফিল করছে সে। আকাশকে একা ঘরে আসতে দেখে আসিফ চৌধুরী বলে ওঠে, আকাশ, তুই এসেছিস? আখিকে একটা ফোন দিয়ে দেখ তো কোথায় আছে। বললো বান্ধবীদের সাথে দেখা করতে গেছে, কিন্তু এখনো আসেনি। কোনো সমস্যা হলো না তো আবার? আকাশ টেবিলে হাত বাড়িয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে বলে ওঠে, ফোন করতে হবে না বাবা, ও এসে গেছে। কোথায়? ওই তো মহারানী। আখি ঘরে প্রবেশ করতেই তার দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে আকাশ। কি রে মা, এত দেরি হলো যে? পাশ থেকে আকাশ বলে ওঠে, ও এতক্ষণ আমার সাথেই ছিল বাবা। আসার পথে একটা সমস্যা হয়েছিল তাই। সমস্যা? কি সমস্যা? না বাবা, মাঝপথে কিছু ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। ছিনতাইকারী? তোদের কিছু হয়নি তো? তোরা ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, ফোনটা আর কিছু টাকা নিয়ে গেছে এই আর কি। আহ, পাতি বেশি বড় ছিনতাইকারী নয়। তোদের কিছু হয়নি, এটাই অনেক। যা তোরা ফ্রেশ হয়ে আয়, সবাই মিলে একসাথে খেতে বসি। রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আখি। 2 পা ফ্লোরে ছড়িয়ে সোফায় বসে আছে আকাশ। আখি একটু একটু আর চোখে তাকাচ্ছে আকাশের দিকে। আকাশ আখিকে ডেকে নিজের পাশে এসে বসায়। আখিও আজ অনেক জেদ না করেই আকাশের পাশে এসে বসে। আখি, একটা কথা বলো তো, আমাকে কি তোমার বিশ্বাস হয়? মনে হলো, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল আখি। আমি তোমাকে কথা দিয়েছি সবকিছু তোমার ইচ্ছেতেই হবে। হ্যাঁ, তোমার ইচ্ছাই হচ্ছে সবকিছু। আজ যা হয়েছে সবকিছুই হয়েছে তোমার ইচ্ছার কারণেই। তোমাকে আমি কত বোঝানোর চেষ্টা করেছি যে রাফিন ভালো ছেলে না, কিন্তু তুমি, আফসোস।
মুখ দেখে ভালো মন্দ বিচার করা যায় না। যদি জানতাম রাফিনের চরিত্র এতটা নোংরা তাহলে। এটা বলে কেঁদে ওঠে আখি। রাফিন আমায় ঠকিয়েছে। ও একটা খারাপ লোক, প্রতারক। এক ধমক দেয়, কাঁদবে না বলে দিচ্ছি, আমার দিকে তাকাও। আখি মুখ তুলে তাকায় আকাশের দিকে, চোখের পানি মুছে নাও। আকাশ এমনভাবে বলছে যেন সে কোনো বাচ্চার কান্না থামাচ্ছে। আমাকে তুমি স্বামী ভেবো না, এটা কোনো ব্যাপার না। আমিও তোমাকে স্ত্রী ভাবি না, কিন্তু আমরা চাইলে বন্ধু হতে পারি, খুব ভালো বন্ধু। নিজের বন্ধু ভাবতে পারো আমাকে, নিঃস্বার্থ বন্ধু, যে কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে। বিপদে নিজের জান দিয়ে হলেও তোমায় বাঁচিয়ে নিবে। হবে আমার বন্ধু? আখি এবার চোখের পানি মুছে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলে, যাও, ঘুমিয়ে পড়ো বন্ধু। সকালে কিচেনে নাস্তা তৈরি করছে আখি। তাকে সব শিখিয়ে দিয়েছে আকাশ। আকাশের কাছে রান্না তো শিখে ভালোই লাগছে আখির। দুপুরের সময়ও রান্না করেছে আখি, আর তাকে শিখিয়ে দিয়েছে আকাশ। হঠাৎই আজকে একটা শব্দ করে ওঠে আখি। হাত কেটে ফেলেছে সে। আকাশ আঙ্গুলটা মুখে নিয়ে রক্তটা বন্ধ করার চেষ্টা করছে। দেখে শুনে কাজ করবে না একটু? প্রথম দিনেই এই অবস্থা? চলো রুমে চলো, আর রান্না করতে হবে না তোমাকে। অনেক দিন তো কেটে গেল আকাশের বাড়িতে। রুমে বসে বসে আছে আখি। এমন সময় ফোনটা বেজে ওঠে তার হাতে। নিয়ে দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠল মায়ের নামটা। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলল আখি। অনেক দিন হলো মাকে দেখিনি সে। মা বলল দুদিনের জন্য ঘুরে আসতে সেখান থেকে। রাতের বেলায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সকলে। আকাশ বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা একটা কথা বলবো? বল। আখি তো অনেকদিন ধরে অভিমান করে মায়ের বাসায় যায়নি। মাকেও অনেকদিন দেখেনি সে। এখন মা নিজেই বলছে দুদিন গিয়ে ঘুরে আসতে তার বাড়ি থেকে। ভালোই তো, কাল যা তাহলে। আমি যাব না বাবা, শুধু আখিই যাবে। তুই যাবি না কেন? আমি গিয়ে তাকে দিয়ে আসবো। পরের দিন বিকালে আখি রওনা দিল আকাশের সাথে। গাড়ি ব্রেক কষল আখির বাড়ির সামনে এসেই। গাড়িকে গাড়ি থেকে নেমে আখি পা বাড়ালো বাড়ির দিকে। পেছনে ফিরে হাত নাড়িয়ে একটা মুচকি হাসি দিল আকাশের দিকে চেয়ে। গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল আকাশ। ব্যাপারটা ওপর থেকে লক্ষ্য করছে আখির মা। ভেতরে গিয়ে মাকে দেখেই জড়িয়ে ধরে আখি। অনিচ্ছার সত্ত্বেও অনেক দিন মাকে ছেড়ে থাকতে হয়েছে তাকে। মায়ের কাছে 2 দিন খুব হাসি খুশি ভাবেই থাকে সে। সোফায় বসে কফির মগ হাতে নিয়ে গল্প করছে মা মেয়ে দুজন। আখি, সত্যি করে একটা কথা বলবি? হ্যাঁ মা, বলো। তুই কি আকাশের কোনো দুর্বলতা অনুভব করছিস? না মা, এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারবো না। যাই হোক, যেই ছেলে আমাকে বন্দি করে তোকে জোর করে বিয়ে করতে পারে, তাকে আমি কিছুতেই আমার মেয়ের স্বামী বলে স্বীকৃতি দিতে পারবো না। তোদের ডিভোর্সটা হয়ে গেলে আমি আমার পছন্দ মতো ছেলের সাথে তোর বিয়ে দেব। এটা মনে রাখিস, আকাশের প্রতি যেন তোর কোনো দুর্বলতা না আসে। মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিল আখি। মায়ের বাসায় কয়েকদিন থেকে সেখানে আবারও ফিরে যাচ্ছে আখি। আকাশ গাড়ি নিয়ে ওয়েট করছে গেটের বাইরে। গাড়ি চলছে আপন গতিতে। আখির ভাবনার সাগরে ডুবে আছে। মা বলেছে আকাশকে সে মেনে নিতে পারবে না। আর মাত্র অল্প কিছুদিন হয়তো আকাশের বাড়িতে আমার ঠাঁই। এরপর বিচ্ছিন্ন হয়ে যাবে দুজন। ভাবতে ভাবতে কখন বাড়ি পৌঁছে গেছে বুঝতেও পারেনি আখি। বাড়িতে প্রবেশ করতেই আসিফ সাহেবের মুখে স্পষ্ট হাসি দেখতে পায় আখি। এটাও যেন একটা মায়া লাগানোর মতো হাসি। কিন্তু এই মায়াতে নিজেকে আর না আটকানোই ভালো। পরে ছেড়ে যেতে আবার কষ্ট হবে। হয়তো আখির সাথে আকাশের ডিভোর্সের সময়টা ঘনিয়ে গেছে। অবসান ঘটতে যাচ্ছে তাদের দুজনার সেই কন্ট্রাক্ট ম্যারেজ। আসিফ চৌধুরীর শরীরের অবস্থা দিনকে দিন অবনতি ঘটছে। মাঝে মাঝে আসিফ চৌধুরীর গলা দিয়ে ছুটছে অঝরে রক্তের স্রোত। দিন যত যাচ্ছে তত বেশি কাহিল হয়ে পড়ছে আসিফ চৌধুরী। হঠাৎ আসিফ চৌধুরীর অসুস্থতা তীব্র হয়ে উঠতেই তাকে হসপিটালে ভর্তি করে আকাশ। কিন্তু ডাক্তারও আসিফ চৌধুরীর কোনো নিশ্চয়তা দিতে অক্ষম। আকাশে ডাক্তার শুধু এটাই বলে, উপরওয়ালাকে ডাকতে। তাদের আর কিছুই করার নেই। সময় যে ধীরে ধীরে ফুরিয়ে এসেছে আসিফ চৌধুরী।
ভেতরে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে রাখা হয়েছে আসিফ চৌধুরীকে। চোখ দিয়ে টপ টপ করে আকাশের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু পুরো দেহটাই আজ নীরবতায় ঘেরা। ছোটবেলায় মাকে হারানোর পর জীবনের চলার পথে তাকে সাপোর্ট করে গেছে তার বাবা। তার কাছে জীবনের সবচেয়ে বড় সাপোর্টের নামই হলো বাবা। তার সেই সাপোর্টটাও হারিয়ে ফেললে খুবই যে একা হয়ে যাবে সে। বাবা আর থাকবে না, এটা ভাবতেই বুকটা আটকে উঠছে আকাশের। বাবার বিদায় নেওয়া মাত্রই আঁখি চলে যাবে তার নিজের পথে। একলা জীবনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট দেওয়ার মতো এমন কোনো মানুষ আর থাকবে না তার। আকাশের দৃষ্টির অগোচরে হাত দিয়ে বারবার চোখের পানি লুকাচ্ছে আঁখি। কোনোদিন বাবার স্নেহ না পাওয়া সেই আঁখি খুঁজে পেয়েছিল এক সত্যিকারের বাবাকে। মাত্র ৩-৪ মাসের মাঝেই হারিয়ে ফেলেছে তার সেই বাবার মতো মানুষটাকে। হাতের ইশারায় তাদের দুজনকে ডাকছে আসিফ চৌধুরী। জোরপূর্বক চোখের পানি লুকিয়ে তার কাছে গিয়ে বসে দুজন। মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ফেলল আসিফ চৌধুরী। আকাশকে উদ্দেশ্য করে বলে ওঠে, আকাশ বাবা আমার, আমি আর কিছুক্ষণ পরেই বিদায় নেব তোদের কাছ থেকে। না বাবা, এমনটা বলো না, আমার সময় আর বেশিক্ষণ নেই। ২-১টা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি শুনছি বাবা। আমি কিন্তু খুব ভালো মেয়ে। আঁখি কিন্তু খুব ভালো মেয়ে। আমি চলে যাওয়ার পর কোনোদিন কখনো ওকে কষ্ট দিস না। সংসার একদিক দিয়ে খুব সহজ, অপর দিক দিয়ে খুবই কঠিন। এই দুই প্রান্তের মাঝে বিশ্বাসটাই সব। সন্দেহটা সম্পর্ক বিচ্ছেদের মূল কারণ। কখনো একে অপরকে সন্দেহ করবি না। কোনো বিষয় ঝাপসা থাকলে তা দুজনে একত্রে কথা বলে নিবি, জেনে নিবি সত্যটা কতটুকু। সম্পর্কটা এমনই রাখবি যেন চোখ বন্ধ করেই একে অপরকে বিশ্বাস করতে পারিস। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিস তো? চোখ মুছে আকাশ বলে ওঠে, হ্যাঁ বাবা, শুনছি। আর হ্যাঁ আখি, মা আমার, আমায় কথা দে, আমার এই পাগল ছেলেটাকে তুই কখনো ছেড়ে যাবি না। আখি বাবার হাতটা ধরে আকাশের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এটা সে আকাশের মুখ থেকেই শুনতে চায়। আকাশের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার বাবার দিকে তাকায় আখি। সবসময় একে অপরের ছায়া হয়ে থাকবি। আমার যে এখন আর যাওয়ার সময় হয়ে গেছে রে। তোদের মা ডাকছে আমাকে, চলে যাচ্ছি আমি তোর মায়ের কাছে। দুজন মিলে সংসার জীবনে সুখী হ, এটাই প্রত্যাশা করি আমি। কাঁদতে কাঁদতে আকাশ হঠাৎ খেয়াল করলো বাবা আর কথা বলছে না। নিথর হয়ে গেছে সে। স্তব্ধতায় ঘিরে ফেলেছে তাকে। এক গাদা ঘুম এসে জড়িয়ে নিয়েছে তাকে, যা আর জাগ্রত হওয়ার মতো না। বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে আকাশ। একজন ডাক্তার চোখ দুটো বন্ধ করে পুরো দেহটাকে ঢেকে দিল। সে এখন এক গন্তব্যের পথযাত্রী। সেই পথে সকলেরই যাত্রী হতে হবে, এই কথাটা চিরন্তন সত্য। বেলকুনিতে ফ্লোরে বসে হেলান দিয়ে বসে আছে আনমনে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আকাশ। মনে মনে এখনো কেঁদে যাচ্ছে সে, আর তা চোখ দিয়ে প্রকাশ হচ্ছে না, কারণ সেই চোখের পানিও মনে হয় শুকিয়ে গেছে। ৩ দিন হয়ে গেল বাবা তাদের সাথে নেই। এই অবস্থায় তাকে ছেড়ে যেতে চাইছে না আখিও। এই সময় আকাশের পাশে কাউকে থাকাটা একান্ত প্রয়োজন। আখির মা বারবার ফোন দিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কিন্তু আখি বারবার বোঝানোর চেষ্টা করছে তার মাকে, সে যে আকাশের সাথে আর কিছুটা দিন থাকাটা প্রয়োজন। আখির মাও এই বিষয়টা বোঝার চেষ্টা করছে না। তার কথা, যেই ছেলে তাদের সাথে এত বড় অন্যায় করেছে, তাকে এতদিন হেল্প করেছে, এটাই অনেক। মায়ের কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নেয় আখি। এই ৫ দিনে যতটুকু পারে আকাশকে ফিরিয়ে আনার চেষ্টা করবে সেই আগের অবস্থায়। রাত শেষ হলে দিনের আলো, সূর্য ডুবলে আঁধার। আকাশের কাছে সবই এখন সমান্তরাল। বাবা হারার শূন্যতা অনুভবে মগ্ন হয়ে আছে সে। হাতের খাবার হাতে খাবার নিয়ে আকাশের কাছে গেল আখি। হাতটা আকাশের দিকে বাড়িয়ে দেয় আখি খাবার সহ। আকাশ তার হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে সরিয়ে উঠে সেখান থেকে উঠে যায়। আখি বুঝতে পারে সে এখন চলে গেল, হয়তো বেখেয়ালিপনায়। মারা যাবে আকাশ।
নিজের প্রতি কোনো যত্ন নেবে না আকাশ। 9 দিন চলে গেল। আকাশ এখন মোটামুটি ঠিক আগের মতোই, তবুও প্রতিনিয়ত মিস করে যাচ্ছে বাবাকে। রাতের আধারে বেলকনিতে দাঁড়িয়ে আছে আকাশ। হাতে থাকা ফোনটা ভাইব্রেট হয়ে উঠলেই ফোনটা হাতে নিয়ে দেখে মামার ফোন। এর আগে কয়েকবার ফোন দিয়েছিল মামা। তার মামা পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকে। কিছুক্ষণ কথা বলে মামার সাথে আকাশ। মেয়েটা কি চলে গেছে আকাশ? কোন মেয়েটা মামা? ওই যে বলি, তোর বাবাকে খুশি করতে বিয়ে করেছিস তাকে। কাল চলে যাবে, ডিভোর্স পেপারও রেডি। তাহলে তো তুই খুব একা হয়ে যাবি। কিছু না বলে একটা দীর্ঘশ্বাস নিল আকাশ। তুই এক কাজ কর, সবকিছু রেডি কর, তুই চলে আয় অস্ট্রেলিয়া। এস মামা, আমি এখানে ভালো নেই, আমি আসছি অস্ট্রেলিয়া। ওকে, তাড়াতাড়ি চলে আয়, তাহলে দেখবি মনটা ফ্রেশ হয়ে যাবে। পরের দিন আখির মা নিজে আসে আকাশের বাড়িতে আখিকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ আখির হাতে ডিভোর্স পেপারটা দিয়ে বলে, এই নাও পেপার, আমি সাইন করে দিয়েছি। এখন তুমি সাইন করে দিলেই আমাদের মাঝে আর কিছুই থাকবে না। দুজনার মাঝে তৈরি হয়ে যাবে একটা বিশাল দেওয়াল, যা চাইলেও আর টপকে যাওয়া সম্ভব হবে না। আখির হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছে তার মা। আখি একবার মায়ের দিকে তাকিয়ে আরেকবার আকাশের দিকে তাকাচ্ছে। দেখতে দেখতে আকাশের চোখের আড়াল হয়ে গেল আখি। গাড়িতে ওঠা অবধি বাড়ির দিকে চেয়ে আছে আখি, এই ভেবে যে আকাশ বাজ পাখির মতো এসে তাকে নিয়ে যাবে তার মায়ের কাছ থেকে। কিন্তু আকাশ আর এলো না। সোফায় বসে মুখে হাত দিয়ে চুপি চুপি কেঁদে যাচ্ছে সে। সে চাইলেও আর যেতে পারবে না, ইচ্ছেটা যে আখিরই। আখি গাড়িতে বসে, গাড়ি চলছে আপন গতিতে। গাড়ি যতই এগোচ্ছে ততই আকাশের থেকে দূরত্বটা বেড়ে যাচ্ছে আখির। চাইলে কি এই দূরত্বর অবসান ঘটানো যায় না? আখি চলে গেছে আজ 2 দিন পার হয়ে গেল। বাবা হারিয়ে আকাশের মন জুড়ে যেই একটা শূন্যতা গড়ে উঠেছিল, সেটা আখি কিছুটা পূরণ করে তুলেছিল। সেই আখিটাও শূন্যতা আরো গভীর করে দিয়ে চলে গেল তাকে ছেড়ে। রাত তখন 1:50। ঘড়ির কাঁটাটা ঘুরছে আপন গতিতে। একটা নিস্তব্ধ কবর মনে হচ্ছে এই বাড়িটাকে। ফিনফিনে নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। আগামীকাল আকাশের ফ্লাইট। মামার কাছে চলে যাচ্ছে সে। হয়তো মন কিছুটা ফ্রেশ হবে। তবে কি সব কিছু ভুলে যেতে পারবে সে? গত 4 মাস ধরে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। তার অন্যতম চরিত্র হচ্ছে আখি। আচ্ছা, যদি আখিকে ফিরিয়ে আনতে যায়, তাহলে কি সে আসবে? নাকি ফিরিয়ে দেবে? নাকি আমার সাথে কথাই বলবে না? হয়তো সে ফিরবে না। সে যদি আমাকে চাইতো, তাহলে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একবার হলেও আমাকে বলতে পারতো তাকে ছেড়ে দিয়েছিলাম। তার অর্থ এই নয় যে তাকে চলে যেতে বলেছি। সে চাইলে তো আমার হাতটা ধরতে পারতো। সে চলে গেছে, কারণ ইচ্ছেটা যে তারই। ভুলতে পারবো কি তাকে আমি? নাকি তার স্মৃতিগুলো বারবার মনে জাগরিত হলে এলোমেলো করে দিবে আমার মনটাকে? বিছানায় আধশোয়া হয়ে বসে আছে আকাশ। মাথা জুড়ে চক্কর কাটছে নানান চিন্তা। খুব দেখতে ইচ্ছে করছে আখিকে। নিজের অজান্তেই মনে হয় প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছে তাকে। ঘুম আসছে না কিছুতেই। কিচেনে গিয়ে 1 কাপ কফি বানিয়ে বেলকনিতে দাঁড়ায় আকাশ। কাপের চুমুক দিয়েই তাকিয়ে থাকে বাইরের জ্যোৎস্নাময় ঘেরা সুন্দর প্রকৃতিটার দিকে। সকালে নিজের প্রয়োজনীয় সকল কিছু প্যাক করছে আকাশ। এর মাঝে মামার সাথে কথা হয়েছে 2বার। ফোনটা হাতে নিয়েই এক দৃষ্টিতে চেয়ে আছে আখির ছবিটার দিকে। ভাবছে যাওয়ার আগে একবার ফোন করে জানাবে আখিকে। কি মনে করে যেন আবারও ফোনটা রেখে দিল। এয়ারপোর্টে অনেকক্ষণ যাবৎ বসে আছে আকাশ। হয়তো একটু পরেই চলে যাবে সে এই মাতৃভূমিকে ছেড়ে। বোরখা পরে একটা মেয়ে এসে বসে আছে আকাশের পাশটায়। একটু আর চোখে ওর দিকে তাকায় আকাশ। মুখে হেজাব পরা একটা মেয়ে। পাশ থেকে মেয়েটার হাত নাড়িয়ে বলে উঠল, হাই, আমি মেঘ। একটা হাসি টেনে আকাশ বলে ওঠে, আমি আকাশ। বাহ, আপনার নামের সাথে তো আমার নামের দারুণ মিল। আকাশ আর মেঘ। আকাশ আর মেঘের মাঝে মিলনটা এত গভীর নয়, কারণ মেঘ যে আকাশের বুকে স্থির থাকে না।
সময়ের সাথে তাল মিলিয়ে হারিয়ে যায় অন্য প্রান্তে। অন্য প্রান্তটার নামও তো আকাশ, তাই না? এবার আর কোনো রেসপন্স দিল না আকাশ। পাশ থেকে মেয়েটা বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? কিছুক্ষণ স্থির থেকে আকাশ বলে উঠল, অস্ট্রেলিয়া। তাই? আমিও তো অস্ট্রেলিয়ায় যাচ্ছি। আকাশ মেয়েটার দিকে একবার ভালো করে তাকায়। অস্ট্রেলিয়ায় যাচ্ছে এই অবস্থায়? আপনি কি ম্যারিড? আপনার জানাটা কি খুব জরুরি? আপনার সমস্যা হলে বলার দরকার নেই, থাক। ছিলাম। ছিলাম মানে কি? চলে গেছে? ডিভোর্স? ও যদি সে আবার ফিরে আসতে চায়? আসবে না। যদি আসেও? এবার চুপ করে আছে আকাশ। আপনাকে দেখে মনে হয় আপনি এখনো তাকে ভুলতে পারেননি। পারবো কিনা তাও জানি না। আচ্ছা, আপনাদের ডিভোর্সের কারণটা জানতে পারি? আজব তো, আপনি মনে হয় বিয়ের জন্য আমার ইন্টারভিউ নিতে আসছেন, আর আপনার সাথে আমি এত কিছু শেয়ার করছি কেন? ও সরি, আপনি মাইন্ড করবেন বুঝতে পারিনি। লাস্ট একটা প্রশ্ন করি। আকাশ আর চোখে তাকিয়ে বলল, কি প্রশ্ন? আপনি যে চলে যাচ্ছেন সে কি জানে? হয়তো না। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি। ও আচ্ছা, মন থেকে ভালোবেসেছিলেন কি তাকে? একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশ বলে ওঠে, চলুন, সময় হয়ে গেছে। আকাশ চলে যেতে পেছন থেকে হাতটা চেপে ধরে মেয়েটা। হঠাৎই দাঁড়িয়ে আকাশ একবার মেয়েটার দিকে তাকায়, আরেকবার হাতের দিকে। আকাশ একটু অদ্ভুতভাবে বলে ওঠে, আপনার সাহসের প্রশংসা করতে হবে। প্রথম দেখে ভেবেছিলাম নিশ্চয়ই কোনো ভালো ঘরের মেয়ে হবেন। এখন তো মনে হয় পুরাটাই ঝামেলা। বুঝছি। আমি আপনার মতলবটা কি? এই নিন, এই টাকাটা নিয়ে বিদায় হন। টাকাতে কি সব কিছুর পরিমাপ করা যায়? আপনার সাথে আমার কিসের এত সম্পর্ক যা টাকাতে পরিমাপ করা যাবে না? মেয়েটা এবার গম্ভীর গলায় বলে ওঠে, আপনি কি সত্যিই চলে যাবেন? না, এখানে সিনেমা চলছে, শুটিং করতে এসেছি। এখন টাকাটা নিয়ে তাড়াতাড়ি বিদায় হন তো। তো শুটিংয়ে এসে হিরোইনকে এভাবে অপমান করার মানেটা কি? কেন? আপনি যদি হিরো হন, আমি তো হিরোইন, তাই না? আখি তুমি? কেন, অবাক হচ্ছেন? কিন্তু তোমার কথা বলার ধরনটা তো এত চেঞ্জ হয়ে গেল। আহা, আমি পারি। ভালো। কেন এসেছো এখানে? সব তো শেষই হয়ে গেল। এই শেষটা আজ কি আবার শুরু হতে পারে না? মানে, আমরা কি রিয়েল লাইফে হিরো হিরোইন হতে পারি না? এই দেখো ডিভোর্স পেপারটা। আমি এখানে সাইন করিনি, শুধু আপনার একটা উত্তরের আশায়। কি উত্তর? ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? আপনি যেভাবে ছেড়ে চলে যাচ্ছেন তাতে সন্দেহ করাটাই স্বাভাবিক। তুমি মেঘ। আমি নিজেই রেখেছি নামটা। আকাশের মেঘ যে চাইলেও আকাশের বুক থেকে কোথাও পালাতে পারবে না। বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আখি। হঠাৎ করেই ফোনে কেউ একজন বলে উঠল, আকাশ নাকি চলে যাচ্ছে আজ। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে আখির। একটা সত্যিকারের ভালোবাসার মানুষকেও হারিয়ে ফেলেছে সে। তার মাটা কফির কাপ হাতে নিয়ে বেলকনিতে আসতেই দেখে প্লে হেলান দিয়ে নীরবে চোখের জল ফেলছে আখি। কিরে মা, কি হয়েছে তোর? মা, কাউকে ভালোবেসে ফেলাটা কি অন্যায়? অন্যায় না, যদি সে ভালোবাসার যোগ্য হয়। তাহলে আকাশ? সে না, আমি নিজেই তার অযোগ্য। তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমার নেই। এই 4 মাসে একটা মুহূর্তের জন্যেও আমায় ছুঁয়ে দেখেনি আকাশ। সবসময় আমার ইচ্ছেটাকেই প্রাধান্য দিয়েছে। আমি কি চাই? যার চোখে নেই কোনো রাফিনের মতো বিশ্বাসঘাতকতার ছাপ। বলো তো মা, কজন নারী একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে পাওয়ার যোগ্যতা রাখে? আবার কজন ছেলেই বা একটা মেয়েকে প্রকৃতভাবে ভালোবাসতে জানে? এমন একটা ছেলে কি ভালোবাসা পাওয়ার যোগ্য না মা? তুমিই বলো। তোমার চোখে যে হোক না কেন, আমার চোখে ও একজন প্রকৃত পুরুষ। আর আমি এমন একটা প্রকৃত পুরুষকেই আমার জীবনে চেয়েছিলাম, আর তা পেয়েও আমি ধরে রাখতে পারছি না। তুই যদি আকাশের সাথে সুখী হোস, এতে আমার কোনো সমস্যা নাই। আমি তো চাই তুই সবসময় সুখে থাক। আকাশ অস্ট্রেলিয়া চলে যাচ্ছে মা, তুই তাকে ফিরিয়ে আন। সত্যি মা, যাব। তোকেই তো ফিরিয়ে আনতে হবে, তাই না? আঁখি লুকিয়ে আছে
আকাশের বাহুডোরে। এয়ারপোর্টে কতই না লোকজন, তবুও যেন আজ সকল লজ্জায় হার মেনে গেছে তার ভালোবাসার কাছে। এখন থেকে আপনাকে আমার সকল ভালোবাসা দিয়ে আগলে রাখবো। ইচ্ছেটা তোমারই, আগলে রাখবে নাকি আবার ছ্যাঁকা দিবে? না, কখনোই ছেড়ে যাব না, এই প্রমিস। আজ থেকে শুধু আমার ইচ্ছেটার ঊর্ধ্বে থাকবে, থাকবে না। তোমার ইচ্ছেকেও প্রাধান্য দেওয়া হবে। আর আমার ইচ্ছে হলো তুমি এখন যেভাবে তুমি করে বললে, সারাটা জীবন এমনই ডেকো। গভীর একটা তৃপ্তি খুঁজে পাওয়া যায় এর মাঝে।